আসসালামু আলাইকুম। আশা করব সকলে ভালো আছেন। একটা জিনিস, গতকালকে 15 আগস্ট গিয়েছে, তো সেখানে বিভিন্ন মানুষ দেখলাম যে পোস্ট করতেছে, যারা কিনা আওয়ামী লীগ করে না তারাও, যে শেখ হাসিনা আর বঙ্গবন্ধু এক নয়, তাদের দুইজনকে এক পাল্লায় মাপা ঠিক নয়। বঙ্গবন্ধু ছিলেন বাঙালির জাতির পিতা বা স্বাধীনতার ঘোষক বা হেনাতেনা নানান ধরনের নানান কিছু। তো তাদের দুজনকে এক পাল্লায় মাপা ঠিক না। শেখ হাসিনা আর বঙ্গবন্ধু দুইজন এক না, এটা অনেকে বলতেছে। তো এইটা নিয়ে কিছু কথা বলি, যেহেতু আমি ইতিহাসে পড়াশোনা করতেছি অনার্সে। ব্যাপারটা আসলে আমাদের ছাত্রছাত্রীদের বা সাধারণ মানুষের দোষ তা না, আমাদের দোষ না। কারণ হচ্ছে আমাদেরকে যেভাবে পড়িয়েছে বা বইয়ে যেভাবে লিখেছে সেভাবে পড়েছি, এবং বঙ্গবন্ধুকে আমাদেরকে যেভাবে চিনিয়েছে সেভাবে কিন্তু আমরা চিনেছি। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। সম্পূর্ণ দোষ যে আমার আপনার, ব্যাপারটা আসলে এরকম না, এটা আমি আসলে মানতেছি। কারণ আমাদেরকে এভাবেই পড়িয়েছে। কারণ বঙ্গবন্ধুকে নিয়ে বই আমরা যেভাবে পড়েছি, যে সে ছোটবেলায় ছাতা দিয়েছে, তারপরে তার বন্ধুকে ছাতা দিয়েছে, বুড়ি মাকে চাদর দিয়েছে শীতের, তো এই ধরনের জিনিসগুলো আমরা পড়েছি, তো এগুলো আমরা শিখবো, এটা স্বাভাবিক। তবে আমাদের মূল বই কিন্তু সব লেখা নাই। আমি কিছু বইয়ের নাম বলতেছি, এসব বই থেকে আমি বলতেছি। এগুলো আপনারা হয়তো এখন হয়তো লাইব্রেরিতে পেতে পারেন, তবে এগুলো বেশিরভাগই কিন্তু ব্যান হয়ে গেছে, নিষিদ্ধ হয়ে গেছিল, মানে আওয়ামী লীগের আমলে। এসব বই থেকে বলতেছি, বইগুলোর নাম বলতেছি আমি। অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা, এটা লিখেছেন মেজর M.A. জলিল। এটা হচ্ছে সেক্টর নম্বর 8-এ তিনি কিন্তু সেক্টর কমান্ডার ছিলেন। এই বইটা লিখেছেন উনি। সংবিধান, সাংবিধানিক আইন ও রাজনীতি, বাংলাদেশ প্রসঙ্গ, এটা লিখেছেন মোহাম্মদ আব্দুল হালিম। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র একটা বই আছে। এরপর আছে রাজনীতির 3 কাল, যেটা লিখেছেন যে মিজানুর রহমান চৌধুরী। তাজউদ্দিন আহমেদ, নেতা ও পিতা, এই বইটি লিখেছেন শারমিন আহমেদ, মানে তার মেয়ে। আমার দেখা রাজনীতির 50 বছর, এটা লিখেছে আব্দুল মনসুর আহমেদ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র, এটা 2য় খণ্ড থেকে আমি কিছু কথা বলবো। মূল ধরা 71, একটা বই আছে। আমার ফাঁসি চাই, এটা একদমই ব্যান হয়ে গেছে বাংলাদেশ থেকে, এটা লিখেছেন মতিউর রহমান রেন্টু। এটা ব্যান বাংলাদেশে বর্তমানে তো চলতে পারে, যেহেতু আমি লিখেছে গা। তারপরে মেজর ডালিম, যে কিনা বঙ্গবন্ধুর আর কি খুনি বলা হয় এবং মুক্তিযোদ্ধা ছিলেন। যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি, এটা একটা বই। এই কয়েকটা বই পড়বেন। আমাকে গালি দেওয়ার দরকার নাই, কারণ হচ্ছে আমি সব এই বই থেকে আমি বলতেছি, বই পড়েছি। বা আপনারা হয়তো লাইব্রেরিতে পাবেন না, এগুলো আমি বেশিরভাগ মোবাইলে অনলাইনে আর কি পড়েছি, ইবুক হোক বা উইকিপিডিয়া হোক বা গুগল, আপনারা খুঁজলেই পাবেন। এখান থেকে আমি কিছু কথা বলতেছি। ভিডিওটা ইচ্ছা করলে শেয়ার করতে পারেন। আমার আসলে ভিডিও করার এরকম ভাবে অভ্যাস নাই ফেসবুকে। তো সর্বপ্রথম যে যুক্তি দাঁড় করায় আওয়ামী লীগ, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন, তার জন্য কি করেন, যে 7ই মার্চের ভাষণকে সামনে আনে। আসলে 7ই মার্চের ভাষণে সে স্বাধীনতার ঘোষণা দেয়নি, সে চেয়েছিলেন সবসময়। আর 7ই মার্চের একটা কথা বলে রাখি, 7ই মার্চের যে ভাষণ, সেই ভাষণ কিন্তু আমরা যে 18 মিনিট শুনতে পাই, সেই 18 মিনিট না, কিন্তু এটা আমি সম্পূর্ণ শুনেছি। এটা কিন্তু আরো বেশি, আরো 2-1 মিনিট কিন্তু আছে, ঠিক আছে, যেটা কিনা আওয়ামী লীগ কাটছাট করে আমাদের মাঝে আর কি শুনিয়েছে। সে কিন্তু বলেছিল যে ওই ভাষণের মধ্যে, আমাদের কেন এটা মনে হয় যে স্বাধীনতা ঘোষণা হচ্ছে, কিছু কিছু বাক্য আর কি ছেড়েছে, এরকম বড় বড় বাক্য না। ইতালির মুসলিম, তারপরে জার্মানির হিটলার, এমনকি লিবিয়ার 42 বছর শাসন করেছে মুয়াম্মার গাদ্দাফি, এরাও কিন্তু বড় বড় ভাষণ দিতে পারছে বা সুন্দর, যারা এরকম মানে একটু চূড়া টাইপের রাজনীতিবিদ না, এরা সুন্দর সুন্দর বক্তব্য দিতে পারে, আর যাই পারুক বা না পারুক, এরা পারে। তো ইনিও পেরেছে। তো ওই 7ই মার্চের ভাষণে দেখবেন তিনি কিন্তু ঘরে ঘরে দুর্গ করে তুলো বা এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এইসব কথা শুনে হয়তো আমরা মনে করেছি যে স্বাধীনতার ঘোষণা দিচ্ছে। স্বাধীনতার ঘোষণা এইভাবে দেয় না। স্বাধীনতার ঘোষণা যদি দিতেন, তাহলে ওই দিন যদি দিতেন, তাহলে 30 লক্ষ মানুষ কিংবা এর চেয়ে কম বেশি যাই হোক, এত মানুষ মারা যেতেন না। কারণ সে সময় কিন্তু বাংলাদেশে সীমিত সংখ্যক ওই পশ্চিম পাকিস্তানের বাংলাদেশে কিছু কিন্তু সৈন্য ছিল, তাদেরকে যদি শুধু আটক করে, কারণ পাকিস্তান কিন্তু পশ্চিম পাকিস্তান ভারতের উপরে ওইদিকে 1200 না 1300 মাইল দূরত্ব। তো এত যেহেতু দূরত্ব, সে সময় যদি সে শুধু বলতেন যে পাকিস্তানিদের আর্মিদের আটক করো, তাহলে কিন্তু তাদেরকে আটক করা হতো এবং বাংলাদেশকে স্বাধীনতা তখন কিন্তু ঘোষণা করা যেত। কিন্তু তিনি কিন্তু তা করেননি। 7ই মার্চের ভাষণে কিন্তু তিনি একটা অংশে কিন্তু বলেন যে রক্তের উপর পাড়া দিয়ে, মানে দেশে অনেক মানুষকে তো হত্যা করা হয়েছিল, তো তিনি কিন্তু বলেন যে রক্তের উপর পাড়া দিয়ে কিন্তু আমি পাকিস্তানিদের সাথে আলোচনায় বসবো না। তাই বলে কি সে আলোচনায় বসেনি? 15ই মার্চ ইয়াহিয়া খানের সাথে কি সে আলোচনায় বসেনি? 23শে মার্চ তিনি কি জুলফিকার আলী ভুট্টো, তার সাথে কি আলোচনায় বসেনি? বসেছিল। কিন্তু মানে মিথ্যাবাদী ছিল তিনি, অনেক অনেক মিথ্যা কথা বলেছে, মুখে খুব বড় বড় ঝাড়ি মারতে পারত। তারপরে ওই যে বললাম যে কাটছাট করা হয়েছে, এইটা কিন্তু শুধু ওই 18 মিনিট না, কিন্তু আরো 2-3 মিনিট আছে।
যেগুলো কিনা কাটছাট করা হয়েছে, আমরা যে ভাষণটা শুনতে পাই, সে যদি স্বাধীনতায় চাবেন, যেটাকে বলা হয় যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আর কি ওইখানে, বা বিভিন্ন কিছু বলা হয় 7ই মার্চকে নিয়ে, আমরা সর্বশেষ শুনতে পাই যে এবার সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, এবার সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এসব কথা বলার পর কিন্তু তিনি জয় বাংলা বলেন। জয় বাংলা পর্যন্ত তারা কেটে দিয়েছে। জয় বাংলা বলার পর কিন্তু জয় পাকিস্তানও বলেছিল, ঠিক আছে, যেটা কিনা আমরা শুনি না ভালো করে। এটা আপনারা গুগলে গেলে সম্ভবত এখন পাবেন, গুগলে ভিতরে সম্ভবত একটা পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়, আমি আর কি শুনেছি এটা কোনো একভাবে, বা বইও লেখা আছে, এটা মেজর ডালিমের যে বই আছে ওইটার মধ্যে তিনি লিখেছেন। তো তিনি জয় পাকিস্তান কেন বলেছিলেন? তারপরে আরো কিছু মিথ্যাচার করা হয়। এই 7ই মার্চের ভাষণ কিন্তু 7 তারিখে কিন্তু হওয়ার কথা ছিল না, এটা হওয়ার কথা ছিল মার্চের সম্ভবত 2 তারিখ বা 3 তারিখে। তিনি ডেট পিছাতে 7 তারিখে নিয়ে যায়। তো পরবর্তীতে আরো কথা বলা হয় যে এই 7ই মার্চের ভাষণকে নাকি কোনো লিখিত না, মানে অলিখিত, কেউ লিখে দেয় নাই, মানে উপস্থিত আর কি বক্তৃতা, তার ওইখানে মানে যা মনে আসছে তাই নাকি তিনি বলেছেন। এইটাও মিথ্যা কথা। এইটা তার আগের দিন নাকি তার 2-1 দিন আগে একজন লিখেছিল, আমার ঠিক নামটা খেয়াল আসতেছে না, এটা আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, বা বিভিন্ন বই যেগুলো নাম বললাম এই বইয়ের মধ্যেই পাবেন, ঠিক আছে। তো এইটাও কিন্তু লিখিত, এরকম মিথ্যাচার করবেন না 7ই মার্চ নিয়ে। তো তিনি কিন্তু আলোচনায় বসেছিলেন এই 15 তারিখে মার্চ থেকে 23শে মার্চ বা 25শে মার্চ পর্যন্ত, তাদের সাথে কিন্তু আলোচনা করেছিলেন। তিনি চেয়েছিলেন ক্ষমতা। তিনি দেখবেন 7ই মার্চের ভাষণে একটু খেয়াল করবেন, তিনি কিন্তু প্রধানমন্ত্রী হতে চেয়েছেন। ওই বক্তব্যের মধ্যে তো তাই দেখবেন 7ই মার্চে কিন্তু বেশিরভাগ কিন্তু কথাই বলেছে যে ক্ষমতা দাও, ক্ষমতা দাও, ক্ষমতা দাও। তিনি চেয়েছিলেন ক্ষমতা। এটা হচ্ছে প্রথম কথা, যেটা আর কি বলে যে স্বাধীনতা ঘোষণা। তারপরে বলে 25শে মার্চ মানে শেষ রাতে, মানে 26শে মার্চ আর কি রাতে, তিনি নাকি স্বাধীনতার ঘোষণা দিয়ে তাকে নাকি পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল। যদি বলা হয় আটক করে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু অনেকে বলে থাকে তিনি পাকিস্তানে কিন্তু সে সময় আটক ছিলেন না, বরং সে স্বাধীনভাবে ঘোরাঘুরি করছে। মানে 9 মাস, মুক্তিযুদ্ধের 9 মাস আটক ছিলেন না, 2-1 মাস নাকি আটক ছিলেন। তার পরবর্তীতে তিনি কিন্তু স্বাধীনভাবে ঘোরাঘুরি করছে। আবার অনেকে বলে থাকে যে প্রথম দিকে তাকে আটক করা হয়নি, শেষের দিকে, মুক্তিযুদ্ধ শেষের দিকে তাকে আটক করা হয়েছিল, যখন বাংলাদেশ আর কি বিজয় সুনিশ্চিত আর কি, নভেম্বর ডিসেম্বরে। তো যাই হোক, তো তার পরিবার কিন্তু বাংলাদেশে থাকে না। তার স্ত্রী হচ্ছে শেখ ফজলুন্নেসা, তার বড় ছেলে কুপুত্র শেখ কামাল, এরা তো বাংলাদেশে থাকে। তাদের বাড়িতে কি আক্রমণ করা হয়েছিল? আক্রমণ করা হয়েছিল না, বরং সেই সময় মুক্তিযুদ্ধের সময় তার স্ত্রী শেখ ফজলুন্নেসা তারা কিন্তু অসুস্থ হয়েছিল। কারা তাকে হাসপাতাল নিয়ে গেছিল? ওই পাকিস্তানি বাহিনীরা নিয়ে গেছিল। তাহলে এটা বুঝি কিভাবে তিনি স্বাধীনতা চেয়েছিলেন? তিনি স্বাধীনতা চাননি। আওয়ামী লীগ যে মিথ্যাচার চালিয়ে বলে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছে, যারা আওয়ামী লীগ, খাঁটি আওয়ামী লীগ, তাদের কাছে জিজ্ঞাসা করবেন না, যারা খাঁটি বিএনপি তাদের কাছে জিজ্ঞাসা করবেন না, যারা নিরপেক্ষ, একদম নিরপেক্ষ, সৎভাবে কথা বলে এদের কাছে জিজ্ঞাসা করবেন। সত্যি কি 26শে মার্চ শেখ মুজিব কি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন? আমি কারো কাছে শুনতে পাইনি যারা নিরপেক্ষভাবে বলে, বা এরকম যারা, এই যে আমি যাদের বইয়ের নাম বললাম প্রথমেই, এরা কারা? তাজউদ্দিন আহমেদ কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ তিনি মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। তার পরবর্তীতে 1973 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু বন মন্ত্রণালয়ের কিন্তু একজন মন্ত্রী ছিলেন, মানে শেখ মুজিবের একদম সহধর্মী। তারপরে যে মেজর জলিল, ইনি হচ্ছে সেক্টর কমান্ডার ছিলেন, মানে বঙ্গবন্ধুর কিন্তু একদম ঘনিষ্ঠ জন। কিন্তু এরাই কিন্তু বই কিন্তু এইসব কথা লিখেছে। আমি কিন্তু বানি কিছু বলতেছি না। যদি গালি দিতে মন চায় তাহলে এইসব বইরে গালি দেন বা তাদেরকে গালি দেন, আমার গালি দিয়ে লাভ নাই, কারণ আমি সব বই থেকে কথা বলতেছি। তো তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণা দেয়নি, স্বাধীনতার ঘোষণা দিয়েছিল জিয়াউর রহমান। হ্যাঁ, এটাই সত্য, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এটা সব জায়গায় পাবেন, সব জায়গায় পাবেন, একদম সব জায়গায়। যদিও বলা হয় চট্টগ্রামে কালুরঘাটে নাকি বেতারকেন্দ্রে নাকি শেখ মুজিব দিয়েছিলেন, অথচ সেই রেকর্ডটা কিন্তু যেটা শোনানো হয় সেটা কিন্তু একদম ভুয়া। শেখ মুজিব দেয়নি। আপনি যার কাছে জিজ্ঞাসা করেন, একদম যার কাছে জিজ্ঞাসা করেন, নিরপেক্ষ আমি বলছি, নিরপেক্ষ মানুষের কাছে, যার কাছে জিজ্ঞাসা করেন, আমি অনেকের কাছে জিজ্ঞাসা করেছি, পাড়ায় হোক বা বিভিন্ন বই পড়েছি, তিনি স্বাধীনতা ঘোষণা দেননি মানে দেননি। তো এটাই আমি শুনতে পেরেছি। আচ্ছা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি তাহলে কোনো ভালো কাজই করেননি? আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভালো কাজ করেছে। 1954 সালে যুক্তফ্রন্ট হোক, বা 1962 সালের ভাষা আন্দোলন হোক, 1966 সালে ছয়দফা আন্দোলন হোক, 1969 সালে গণঅভ্যুত্থান হোক, প্রত্যেকটা কাজে কিন্তু তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। কিন্তু 1971 থেকে 1975 সাল পর্যন্ত তার যে রাজনীতি, এই রাজনীতির ইতিহাস পড়ে যতটুকু বোঝা যায়, তিনি ক্ষমতা লোভী ছিলেন খুবই। তার মধ্যে সাহস ছিল, কিন্তু সততা ছিল না। সাহস আর সততা দুইটা জিনিস এক না। আপনার সাহস থাকতে পারে, আপনার মধ্যে যদি সততা না থাকে তাহলে আপনাকে মানুষ বলা চলে না, আসলে সত্য কথা বলতেন। তো এই যে আওয়ামী লীগ নিয়ে এত লাফায়, হ্যাঁ, এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে প্রতিষ্ঠাতা? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কেউ বলে থাকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে এই আওয়ামী লীগ বাহির করে দিয়েছিল 1957 সালে। কিন্তু তিনি কিন্তু আওয়ামী লীগ থেকে বেরিয়ে কিন্তু নতুন একটা দল গঠন করেন, ন্যাপ নামে একটা গঠন। তো যাই হোক,
তিনি কিন্তু 1949 সালে 23শে জুন ঢাকা রোজ গার্ডেনে কিন্তু বসে তাকে কিন্তু সভাপতিত্ব করে তিনি কিন্তু এই আওয়ামী লীগটা গঠিত করছিল বা গঠন করেছিল, কিন্তু তাকেই পরবর্তী সময়ে বাহির করে দেওয়া হয় এই আওয়ামী লীগ থেকে। এই ছিল আওয়ামী লীগের ইতিহাস, বুঝছেন। আর 1971 সালে 7ই মার্চের ভাষণে যে তিনি স্বাধীনতা ঘোষণা দেননি, তিনি কিন্তু নিজেই বলেছিলেন 1971 সালে 7ই মার্চের ভাষণের পর আল জাজিরা নাকি বিবিসি নিউজ সম্ভবত একজন ইংরেজি মিডিয়া তাকে ইংলিশ মিডিয়া তাকে প্রশ্ন করেছিল যে এটি কি আপনি 7ই মার্চের ভাষণে কি আপনি স্বাধীনতা ঘোষণা দিয়েছেন? তিনি কিন্তু স্পষ্ট ইংরেজিতে না করেছিলেন, সেটা এখন আছে। আমি সঠিকভাবে ভালোভাবে এডিটিং পাই না, হলে এখান দিয়ে দিতাম, ঠিক আছে, মোবাইলে এত ভালো এডিটিং করা যায় না। তো যাই হোক, তো শেখ মুজিব কিন্তু স্বাধীনতার ঘোষণা দেয়নি, এটা একদম নিশ্চিতভাবে বলা যায়। এবং তিনি কিছুটা ক্ষমতা লোভী ছিলেন, এবং তিনি 7ই মার্চের ভাষণে নিজেই বলেছেন যে আমাদের কাছে আর কি ক্ষমতা হস্তান্তর করতে হবে, এসব কিন্তু তিনি বলেছেন। তিনি কিন্তু তার ভাষণে বলেছিলেন যে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, মানে তার কাছে হস্তান্তর করতে হবে। তারপরে আসম আব্দুর রব, যিনি কিনা প্রথম স্বাধীন বাংলা পতাকা উড়ায়, উনি এখনো কিন্তু বেঁচে আছে। 2রা মার্চ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম কিন্তু তিনি আমতলার ওই জায়গায় কলা ভবনের সামনে পতাকা উড়িয়েছিল। এবং কি 7ই মার্চে যখন তিনি পতাকা উড়াতে চেয়েছিলেন, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু তাকে না করেছিলেন, বলেছেন যে এটা খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তিনি কিন্তু চাননি, তিনি কিন্তু চেয়েছিলেন অখণ্ড পাকিস্তান রাখতে। এবং তারপর স্বাধীনতার পরে যে সংবিধান হয়েছিল, যে সংবিধানের যে 4টি মূল ধারা ছিল, যে গণতন্ত্র, সমাজতন্ত্র, তারপর ধর্মনিরপেক্ষতা, এটা হচ্ছে সমাজতন্ত্র সম্ভবত, বললাম তো, এরকম আর কি 4টা ছিল। এই 4টা নিয়েও কিন্তু যথেষ্ট বিতর্ক রয়েছে। এই 4টার জন্য কিন্তু মানুষ কিন্তু যুদ্ধ করেনি, এটা মনে রাখতে হবে, মানুষের অধিকার আদায়ের জন্য। আর এই যে 4টা, এই 4টা কিন্তু ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যে সংবিধানটি যে প্রণয়ন করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথাই, তো এটা নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে সন্দেহ, মানুষের বিক্ষোভ কিন্তু ছিল। এমনকি মৌলানা ভাসানীর যে পার্টি ন্যাপ ছিল বা জাসদ তো পরে গঠিত হয়েছিল, তো এগুলো কিন্তু তাদের কিন্তু বিরোধিতা করেছিল এই সংবিধানের। তারপর 1972 সালে আরো একটা কাজ করে, সেটা হচ্ছে রক্ষী বাহিনী। এটা যে কি পরিমাণ নির্মম অত্যাচার করেছে, এটা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার আর কি যারা মুক্তিযুদ্ধ করেছিলেন এবং মুক্তিযুদ্ধ করেনি এদেরকে নিয়ে আর কি গঠিত করেছিলেন এই রক্ষী বাহিনী। এই রক্ষী বাহিনী 30,000 উপরে মানুষকে মেরেছে, অনেক নিরীহ মানুষকে। এই রক্ষী বাহিনী অনেক নির্মম ভাবে আর কি অত্যাচার করেছে, বাবার সামনে ছেলেকে মারা, ভাবে খুবই গ্রেনেড দিয়ে আর কি গাগিয়ে আর কি মারা, ঠিক আছে। এরকম কিন্তু অসম্ভব আর কি বিভৎস ভাবে মেরেছে। এগুলো কিন্তু আসলে বলার মতো না, আসলে এরকম ভাবে মেরেছে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে। এবং তার এটা বাহিনী ছিল রক্ষী বাহিনী, এরা বিভৎস ভাবে মেরেছে মানুষকে, সেটা বলার বাইরে। পরবর্তীতে জাসদ গঠিত হয়েছিল, আওয়ামী লীগ থেকে ভেঙে জাসদ গঠিত হয়েছিল, সেখানে কিন্তু গণবাহিনী গঠিত হয়েছিল, তারাও কিছু অপকর্ম করেছিল। তো যাই হোক, এইসব কিন্তু ইতিহাস কিন্তু শুনলে আসলে বোঝা যায় শেখ মুজিব কতটা ধীরে ধীরে মুক্তিযুদ্ধের পরে কিন্তু স্বৈরাচার হয়ে যাচ্ছিল বা ফ্যাসিবাদ হয়ে যাচ্ছিল, এই হিটলার মুসলিনের মতো। আমরা কিন্তু মনে করে থাকি যে শেখ হাসিনা হয়তো বা সর্বোচ্চ শয়তান পিশাচ বা জানোয়ার, এগুলো কিন্তু আমরা বলে থাকি। তার বাবা কিন্তু এরকম ছিল। আমরা কিন্তু অনেক মনে করে থাকি যে শেখ হাসিনা তো ফ্যাসিবাদ থাকলেও তার বাবা হয়তো বা খুবই ভালো ছিল, ফেরেশতা ছিল, আসলে কিন্তু তা না। আপনারা পড়ুন, আসলে আমি বই দিয়ে সম্পূর্ণ কথা বলতেছি। আমি তো বইয়ের নামগুলো বললাম, এই বইগুলো হয়তো আপনারা বাংলাদেশের লাইব্রেরি এখন পাবেন না, বললাম যে গুগল, উইকিপিডিয়া, অনলাইন বা ইউবুক এসবের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন, এখন বই পড়তে পারবেন, বা এখন সম্ভবত লাইব্রেরিতে আনতে পারেন। তো এসব কিন্তু বই আছে, আমি বইয়ের নাম তো বলে দিয়েছি, সেসব বই পড়লেই আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ আমাকে গালি দেওয়ার কোনো দরকার নাই, তো আপনার ইতিহাস পড়ুন, সঠিক ইতিহাস পড়ুন, তাহলে জানতে পারবেন। তো আরেকটা কথা, আয়না ঘর সম্পর্কে তো আপনারা জেনেছি, বা বিএনপির সময় হাওয়া ভবন ছিল, দুটি খুবই মারাত্মক জিনিস ছিল জনগণের জন্য। কিভাবে মানুষকে অত্যাচার করা হয়েছে সেটা তো আপনারা জানেনি। ছোট ঘর ছিল, কি বিভৎস ভাবে মানুষকে অত্যাচার করা হয়েছে। সেই আয়না ঘর বলি বা গুম বলি, এই গুমের কিন্তু যে রাজত্বটা, এটা কিন্তু সর্বপ্রথম শেখ মুজিবের আমলেই কিন্তু হয়। জহির রায়হান ছিল বাংলাদেশের একজন কালজয়ী একজন চলচ্চিত্রকার, যিনি কিনা বাংলাদেশের একটা বড় বড় চলচ্চিত্র যেমন স্টপ জেনোসাইড পাকিস্তানের বিরুদ্ধে করছিলেন, তারপরে 1952 সালে ভাষা আন্দোলনের জীবন থেকে নেয়া চলচ্চিত্র, এসব কিন্তু নির্মাণ করেছিলেন। তো ওই চলচ্চিত্রকারকে প্রথম গুম করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে, মুক্তিযুদ্ধের পরে কিন্তু, স্বাধীনতার পরে, পাকিস্তান আমলে কিন্তু না। 1971 সালে সম্ভবত 31শে জানুয়ারি সম্ভবত, আমার ঠিক খেয়াল আসতেছে না, ওই সময় তাকে গুম করা হয়। এবং শেখ মুজিবের কাছে যখন তার পরিবার যায় এর বিচার চাইতে, তখন তিনি বলেন যে বেশি বাড়াবাড়ি করো না, ও পলাতক, জহির রায়হান পলাতক, অথচ তাকে বাড়ি থেকে নাকি রাস্তা থেকে গুম করা হয়েছে। তার জন্য তার কাছে বিচার চাইতে গেলে তিনি এই কথা বলেন। তাহলে চিন্তা করুন, মুক্তিযুদ্ধের পরপরই তার রূপ বদলে ফেলে, এই হচ্ছে অবস্থা। এগুলো বই লেখা আছে, একদম সরাসরি বই লেখা আছে এগুলো। তারপর আসি 1973 সালের যে নির্বাচন হয়েছিল, বিতর্কিত নির্বাচন। আওয়ামী লীগ কিন্তু জানতো তারা সেটা জিতবে, কারণ মুক্তিযুদ্ধের পরপরই কিন্তু মানুষকে, আওয়ামী লীগকে মোটামুটি একটা ভালোবাসতো আর কি ওই সময়, যদিও আস্তে আস্তে তার রূপ কিন্তু চিনতে পারতেছিল। তারা জানতো ভালোভাবেই যে আমরা জিতবো, কিন্তু 300 আসনের মধ্যে তার 290টা আসন পেতে হবে, না হলে
মানে তার বিরোধী যে রাজনৈতিক দল আর কি, বিরোধী কোনো রাজনৈতিক সে দল রাখবে না। সেই জন্য কি করলো, 1973 সালের নির্বাচনটাও তারা কারচুপি করেছিল, এটাও বই লেখা আছে। এরকম ভাবে তিনি 292টা সম্ভবত ওই 1973 সালের নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল। অথচ তারা কিন্তু এমনিতে জিততো, হয়তো এত আসন পেত না, কারণ সে সময় কিন্তু জাসদ নামে একটা দল গঠিত হয়েছিল, সেই দলটাও অনেক মানে জনপ্রিয় হয়েছিল। মুক্তিযুদ্ধের পরে সর্বপ্রথম ভোটে কিন্তু 1973 সালে 7ই মার্চ আর কি হয়েছিল, ভোট হয়েছিল। এই ভোটে কিন্তু আওয়ামী লীগের সর্বপ্রথম এই ভোটে কারচুপি বা ভোট চুরি যে ব্যাপারটা, এটা কিন্তু আওয়ামী লীগই করে প্রথম। তারপরে আসি 1974 সালে আরো 2টা ঘটনার কথা। 1974 সালে যেটা ঘটে সেটা হচ্ছে দুর্ভিক্ষ। আমরা হয়তো বই পড়েছি 1974 সালে দুর্ভিক্ষ হয়, এখানে হাজার হাজার না লাখ প্রায় মানুষ মারা গিয়েছিল। এটা আওয়ামী লীগের আমলে বই যেভাবে লেখা হয়েছে বা আমরা যেভাবে বই পড়েছি সেটা হচ্ছে পাকিস্তানের নাকি যুদ্ধের কারণে 1974 সালে দুর্ভিক্ষ হয়েছিল। এটা কিভাবে সম্ভব বলুন তো দেখি? একটা দেশ যুদ্ধ হওয়ার পরবর্তী যদি ভালো শাসক বসে, 3 মাস 6 মাসের ভিতরে দেশ শান্ত হয়ে যাবে। শ্রীলঙ্কায় দেখেন নাই, বড় বড় দেশ দেখেন, বা আফ্রিকারই দেশ দেখেন, কিছু কিছু জিনিস সেসব দেশে যে যুদ্ধ হয়েছে 3-4 বছর পর যুদ্ধ হলো 1971 সালে আর দুর্ভিক্ষ হলো 1974 সালে, এটা কোনোদিন হয়? এটা কিসে কখন হয়? তখনই হয় যখন ওই দেশের শাসক অযোগ্য থাকে, তাই তো? মানে বিভৎসভাবে মানুষ মারা গেছে সেরকম, মানে বইয়ে লেখা আছে। মানে মানুষ ঠিক এতটাই মানে ক্ষুধার্ত ছিল, হাড্ডির সাথে পেট একদম লাগানো ছিল সেই 1974 সালের যে দুর্ভিক্ষ সেই সময়। এবং বলা হয় সে সময় মানুষ এত বেশি ক্ষুধার্ত ছিল, মানুষের উগ্র এত বমি, সেটা মানুষ চাইটা খাইতো, এত বেশি ক্ষুধার্ত ছিল। এটা কার সময় হয়েছে? এটা শেখ মুজিবের আমল হয়েছে 1974 সালে। এইরকম তার আমলে কিন্তু ইয়া করা হয়, অত্যাচার করা হয়, নির্যাতন করা হয় মানুষকে, রক্ষী বাহিনীর মাধ্যমে তো অত্যাচার করা হচ্ছিলই। তারপর যদি বলি 1974 সালে সবচেয়ে বড় যে ঘটনা, যে কারণে তিনি ক্ষমতা থেকে চলে গেলেন, সেটা হচ্ছে বাকশাল। বাংলাদেশ কি চীন, বাংলাদেশ কি কিউবা, বাংলাদেশ কি পোল্যান্ড বা উত্তর কোরিয়া? আচ্ছা উত্তর কোরিয়া বাদ, কারণ এইসব দেশ যেটা বললাম, উত্তর কোরিয়া, পোল্যান্ড, কিউবা বা চীন, এইসব দেশ কিন্তু সমাজতান্ত্রিক দেশ, সমাজতান্ত্রিক বা একনায়কতন্ত্র দেশ। কিরকম? মানে সরকার যা বলবে তাই, জনগণের কথা কিন্তু কোনো পাত্তা দেওয়া হবে না। আমাদের গণতান্ত্রিক দেশে যেমন আমরা সরকারকে আমাদের নিজেদের মাধ্যমে ভোট দিয়ে কিন্তু আমরা কি করি, জয়ী করি, তাদের দেশে কিন্তু তা না। তো আমাদের দেশ তো ওইসব দেশ না, কিন্তু সে চেয়েছিল বাংলাদেশে শুধুমাত্র একটা রাজনৈতিক দল থাকবে, যেটা কিনা তিনি বাকশাল গঠন করেছিলেন, যার ফলে কিন্তু সে কিন্তু ক্ষমতাচ্যুত হয়। এটা সবচেয়ে বড় কারণ, এটা সবচেয়ে বড় কারণ। আরো তো কারণ আছে, আমি তো বললাম, এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। সে বাকশাল গঠন করেছিল, মানে বাংলাদেশে একটা মাত্র রাজনৈতিক দল থাকবে, এটা হচ্ছে তার সবচেয়ে বড় ভুল। এই ঘটনার কারণে কিন্তু তার যে প্রিয় একজনই ছিল, বন্ধু ছিল, তাজউদ্দিন আহমেদ, যিনি কিনা মুজিবনগর সরকারে কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন, তিনি পর্যন্ত তার আওয়ামী লীগ থেকে কিন্তু চলে যায় 1974 সালে, বা তাকে বের করে দেওয়া হয়, তাকে বের করে দেওয়া হয়, কারণ তিনি এই বাকশালের পক্ষে ছিলেন না। বই লিখেছে শারমিন আহমেদ, তার বাবা সম্পর্কে যে বই লিখছে, তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা, ওই বই তিনি স্পষ্ট লিখেছেন। তো শেখ মুজিব তার যে ঘনিষ্ঠ মানুষগুলো তাদেরকে বের করে দেয়। এই হচ্ছে অবস্থা। তিনি বাকশাল তৈরি করেছিলেন, একটা মাত্র রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন, এবং মানুষের প্রতি যে পরিমাণ দমন পীড়ন করতেছিলেন, মানুষ তখন হারে হারে টের পাচ্ছিল আসলে কাকে আনলাম, আমরা কাকে কি ভাবলাম আর কি করলো। এই 1974 সালে তার রাজনৈতিক নেতা, মানে তার কথা ভাবলে আমার আসলে খুব খারাপ লাগে। এত বড় নেতা, যাকে কিনা বলা হয় মুকুটবিহীন নেতা, সেটা হচ্ছে মাওলানা ভাসানী। তারও রাজনৈতিক গুরু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও রাজনৈতিক গুরু কিন্তু মাওলানা ভাসানী, তাকেও তিনি গৃহবন্দী করে রাখে। মাওলানা ভাসানী কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও কিন্তু রাজনৈতিক গুরু ছিলেন, কিন্তু তাকেও তিনি মুক্তিযুদ্ধের পর কিন্তু ছাড় দেয়নি। তার বিরুদ্ধে কিছু কথা বলেছিল যে তুমি শেখ মুজিব যা করতেছো এটা ঠিক করতেছো না, এইসব কথা বলেছিল, কিছু কথা বলেছিল। তো বইয়ে আরো ভালোভাবে লেখা আছে। তো যার কারণে কিনা তাকেও সে গৃহবন্দী করে রাখে বঙ্গবন্ধু। তাহলে চিন্তা করুন, 1949 সালে 23শে জুন যখন আওয়ামী লীগ গঠিত হয়, তখন কিন্তু শেখ মুজিব কিন্তু মানে 5 জনের পিছনে ছিল সদস্যের। এই আওয়ামী লীগ কিন্তু প্রতিষ্ঠা করে মাওলানা ভাসানী, অথচ তাকে ভুলে গেছে, এবং কেউ কেউ বলে থাকে তাকে বাহির করে দেওয়া হয়েছে। 1757 সালে কাকমারি সম্মেলনে কিন্তু একটা কথা বলেছিলেন তিনি কিন্তু প্রথম পাকিস্তানদেরকে আসসালামু আলাইকুম জানিয়েছিলেন। এই মাওলানা ভাসানী সর্বপ্রথম ওয়ালাইকুম আসসালাম কি জানিয়েছিলেন, আসসালামু আলাইকুম না, মানে তোমরা যদি আমাদের প্রতি শোষণ করো সেই ব্রিটিশদের মতো, তাহলে তোমাদেরকে ওয়ালাইকুম আসসালাম, এটা কিন্তু জানিয়েছিলেন তিনি প্রথম জানিয়েছিলেন। এবং কি তিনি 1919 সালের কি বলে অসহযোগ আন্দোলন, 1921 সালের যে খেলাফত আন্দোলন, তারপর 1923 সালের যে স্বরাজ পার্টির দলের যে বিভিন্ন আন্দোলন, মানে ব্রিটিশ খেদাও থেকে শুরু করে পাকিস্তান খেদাও, সকল আন্দোলনেই মানে এই মহান নেতা ছিলেন। অথচ এই মহান নেতা সম্পর্কে কতটুকু লেখা আমরা পড়েছি বলুন তো দেখি, আন পর্যন্ত কতটুকু পড়েছি? শুধু বঙ্গবন্ধু। তিনি নাকি 1952 সালে ভাষা আন্দোলন নাকি ছিলেন,
তারপর 1947 সালে যে পাকিস্তান ভাগ হলো, ভারত আর পাকিস্তান নামে, তখন তো আমরা পাকিস্তানের অধীনে ছিলাম, সেগুলোর মধ্যেও নাকি বঙ্গবন্ধু ছিলেন। অথচ 1947 সালে 48 সালে তো তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাহির করে দেওয়া হয়। আইন বিভাগে তিনি পড়তেন, তিনি একটা কি জানে অপকাজ করেছিলেন। তো যাই হোক, এগুলো অনেক বিস্তারিত ঘটনা জায়গা। তো মানুষ আসলে, আপনারা আসলে ইতিহাস আসলে জেনে আপনারা এইসব কথা বলুন, আসলে আপনারা কি কি আবেগ দেখিয়ে কথা বলুন বলুন তো দেখি। ইতিহাস আসলে জানুন, দেখুন, বুঝুন যে না এটা আসলে আমরা যা বলছি সত্য নাকি মিথ্যা। এইটার পর আপনারা বিচার করুন যে না আসলে সে কত বড় নেতা ছিল বা এ কত বড় নেতা ছিল। মাওলানা ভাসানী বাংলাদেশের বিশাল বড় একটা নেতা ছিল। তিনি তার মৃত্যুর কিছুদিন আগেও কিন্তু এই ফারাক্কা লং মার্চ নিয়ে কিন্তু প্রতিবাদ করেছে এই মাওলানা ভাসানী। তো তিনি প্রত্যেকটা মানে মৃত্যুর আগ পর্যন্ত প্রায় প্রত্যেকটা বড় বড় আন্দোলনে কিন্তু তিনি ছিলেন, এটা কিন্তু বলা যায়। তো যাই হোক, তাকেও তিনি এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গৃহবন্দী করে রাখলেন। এই বাকশালীর বিরুদ্ধে কথা বলেছিল, মানে বাকশালীর বিরুদ্ধে যারাই কথা বলেছে তার জনপ্রিয় মানে তার কাছের বন্ধু বান্ধব যারা ছিল তাদের প্রত্যেককে এরকম ভাবে অমানবিক নির্যাতন করা হয়। এই বাকশাল, আচ্ছা বাংলাদেশ তো আর, আচ্ছা দেখুন একটা এখানে অন্য একটা কথা বলি, সেটা হচ্ছে আমেরিকা, ইংল্যান্ড কিন্তু আমেরিকার শাসন করেছে, অনেক বছর শাসন করেছে। তাহলে আপনারা দেখবেন যে আমেরিকার কিন্তু ইংল্যান্ডের প্রতি কিন্তু কোনো রাগ নাই বা খুব নাই, খুব তাদের কাদের প্রতি, এই রাশিয়ার প্রতি, এই চীনের প্রতি। কেন? ফ্রান্স, জার্মানির কথা বাদ, ফ্রান্স, ইংল্যান্ড এরাও তো শক্তিশালী, এদেরও তো পরমাণু অস্ত্র আছে, তাই না? তাহলে এদের প্রতি এত বেশি রাগ নাই কেন? এমনকি ইংল্যান্ড কিন্তু আমেরিকাকে কি শাসন করেছিল, তাহলে তাদের প্রতি তো রাগ থাকার কথা, কেন তাদের প্রতি তো রাগ নাই বেশি? এত বেশি বা কিছু যুদ্ধ হলে কেন চীন রাশিয়া এক পক্ষে, আবার রাশিয়া এই কি বলেন আমেরিকা কেন অপরপক্ষে? কারণ তারা গণতান্ত্রিক দেশ, এই দিকে তারা একদম এক, ঠিক আছে? ইংল্যান্ড বলুন বা ফ্রান্স বলুন বা যুক্তরাষ্ট্র, এদিকে কিন্তু তারা এক। আর রাশিয়া বা চীনকে তারা কেন দেখতে পারে না? কারণ তাদের দেশে ওই যে বললাম যে এক শাসক, এক রাজনৈতিক দল এরকম ভাবে মানুষের জনগণকে এত বেশি পাতা দেয় না। এই কারণে আসলে মূলত, ঠিক আছে, মূলত রাজনৈতিক প্রেক্ষাপট আর কি যতটুকু বোঝা যায়, এটা আসলে মেন, ঠিক আছে? তো যাই হোক, তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কিন্তু এই চীনের মতো একটা রাজনৈতিক দল করতে চেয়েছিলেন, জনগণের যেখানে কিনে থাকবে না, কোনো ধরনের মতামত থাকবে না, এবং কি তো এই বাকশাল গঠন করলে তো আর মানুষ ভোট দিতে পারতো না, মানে দেশটা হতো কি এক নায়কতান্ত্রিক দেশ, তাই না? চীনের মতো। তো তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, সে যতই অন্যায় কাজ করুক তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। তো এর বিরুদ্ধে যারাই ওই সময় কথা বলেছিল তাদেরকে গুণ খুম, এবং কি তার যারা প্রিয় বন্ধু ছিল, তাজউদ্দিন আহমেদ সহ বা মাওলানা ভাসানী তার প্রিয় নেতা ছিল, সিনিয়র নেতা, তো এদেরকে কি করছেন? গৃহবন্দী করেছেন, কাউকে মানে নানান ভাবে অত্যাচার নির্যাতন করেছে এই বাকশালের বিরুদ্ধে যারাই কথা বলেছেন। আচ্ছা, তাকে মারা পক্ষে আমি কখনোই না, আরেকটু কথা বলি তাকে কেন মেরেছিল। তার কুপুত্র আর কি বড় ছেলে শেখ কামাল, সে ব্যাংক লুট করেছিল, এই লাভটা আসলে বই পড়লে পাবেন, সে ব্যাংক লুট করেছিল। এর বিরুদ্ধে তিনি কিছুই বলেননি, তাকে বিচার দিয়েছিল। এমনকি তার আরো একটা কথা শোনা যায় যে মেজর ডালিমের এই যে স্ত্রী, তার সাথে নাকি তিনি খারাপ কাজ করেছিলেন একটা। তো যার ফলে কিন্তু তিনি কিন্তু মেজর ডালিম কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযুদ্ধ কিন্তু তিনি অংশগ্রহণ করেছিলেন, যার ফলে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালে যে 15 আগস্টে যে তাকে মারা হয় সেখানে কিন্তু তিনি অংশগ্রহণ করেছিলেন বা সেনাবাহিনীর মধ্যে ছিলেন। তারপর এই শেখ কামাল মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কুপুত্র, বড় কুপুত্র, এই কুপুত্রটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা নির্বাচন হবে, ডাকসু নির্বাচন, সেইখানেও সেই ভোট চুরি করছে, সেইখানে পর্যন্ত সে হারবে, এইটুকু সে মেনে নিতে পারে নাই। এই ছিল তাদের অবস্থা। তাহলে বুঝুন কতটুকু অমানবিক মানে পিশাচ ছিল ইনিও। খালি তো মনে করেন যে শেখ হাসিনাই ছিল। তারপর যদি বলি, এটা নিয়ে আরো একটু কথা আছে, 1975 সালে 15 আগস্ট একটা মানুষকে মারা, এটা আসলে ঠিক না কখনোই। তবে রাজনৈতিক প্রেক্ষাপটে দেখলে তাকে না মেরে আসলে উপায় ছিল না। আসলে যতটুকু জানা যায় 15 আগস্ট নিয়ে আসলে যেভাবে ব্যাকগ্রাউন্ড পিছনে মিউজিক দিয়ে যেভাবে দেখায় যে আওয়ামী লীগ এই সেই বা এইভাবে করছে, আসলে মারাটা আসলে ঠিক না, এটা সত্য। কিন্তু যতটুকু কি জানা যায় বা বিভিন্ন ভিডিওতে আমি দেখেছি এটা, যে কিছু মেজর কথা বলতেছিল তাকে আসলে মারার জন্য ওই সময় যায়নি, তারা গিয়েছিল তাকে গ্রেফতার করতে, যেহেতু তিনি দেশে এরকম অস্থিতিশীল করে ফেলেছিল, ঠিক আছে? 1970-75 সালে এরকম ভাবে অস্থিতিশীল, মানে কারো কথা শুনতেছিল না ঠিকভাবে। তো সেনাবাহিনীরা তাকে কি করতে গেছিল? গ্রেফতার করতে গিয়েছিল। কিন্তু তার ওই যে কুপুত্র শেখ কামাল, তার কাছে তো কি ছিল? অস্ত্র ছিল। সে অস্ত্র নিয়ে গোলাগুলি নাকি শুরু করে দিয়েছিল বাইরে এসে, যে তোরা এসেছিস, তোরা কেন এসেছিস, মানে তুই তুকারি করে। শেখ মুজিব তো সাধারণত বড় ছোটটা নাকি মানতেন না, সবাই তুই তুকারি করে কথা বলতেন, এটা আর কি অনেকে বলে থাকেন। তো তার বড় পুত্র শেখ কামাল গোলাগুলি করে শুরু করেছিল। তো যার ফলে কিন্তু তারা সেনাবাহিনী না পেরে কিন্তু গুলি করে আর কি মেরেছিল। তো যাই হোক, আসলে একজন মানুষকে মারা আসলে আমি কখনোই পক্ষে না এটার, এটা অবশ্যই ঠিক হয়নি, এটা কথা সত্য। কিন্তু তাকে না মেরেও আসলে দেখুন তো দেশের যে অবস্থা করেছিল, মানে কি উপায় ছিল, এটা তো আসলে ভাবার একটা বিষয়।
তো আরো একটা কথা আমি বলতে চাচ্ছিলাম না, এখন সব কথা যেহেতু বলে দিছি, এখন তো স্বাধীন দেশ, মুক্তভাবে কথা বলতে পারি, আমাদের সম্ভবত বাক স্বাধীনতা আছে, এটা আমরা বলতে পারি। আরো একটা ঘটনা ঘটেছিল, এই বইয়ের মধ্যে একটা জায়গায় লেখা আছে যে শেখ মুজিবরের একটা চশমা নারায়ণগঞ্জের একটা পতিতালয় আছে, এখন আছে সম্ভবত, সেখানে পাওয়া গেছিল। ঠিক আছে, এই কথাটা জেনে নিন, ভালো করে বলে দিলাম, বলতে চেয়েছিলাম না, তারপরেও বলে দিলাম, বই পড়লে আপনারা এমনিতে জানবেন। পতিতালয় পাওয়া গেছে, ঠিক আছে, তার চশমা। সবশেষে কিছু কথা বলি, আসলে যারা আওয়ামী লীগ করে বা বিএনপি করে, আসলে আমরা তো শিক্ষার্থী, আমাদেরকে সঠিক শিক্ষাটা দেন, মুক্তিযুদ্ধে যা হয়েছে তাই দেন। এই বিএনপি আসলে বই ভর্তি খাল জিয়াউর রহমান সবকিছু লিখলো না, তিনি যতটুকু করেছে ততটুকু লেখেন। আবার যারা আওয়ামী লীগ যদি আসে কোনো দিন, আমাদেরকে সঠিক ইতিহাস দিন, আমরা সঠিক ইতিহাস পড়তে চাই, সঠিক ইতিহাস জানতে চাই, যে যা করেছে তার সম্পর্কে তাই লিখুন, বেশি করে লেখার তো দরকার নাই। উপরে উঠাতে গিয়ে এরকম মিথ্যাচার করতেছেন কেন, এবং আমাদেরকেও মিথ্যাচার শিখাচ্ছেন। এখন তো বঙ্গবন্ধু সম্পর্কে এসব বললে তো বিশ্বাস করবে না, কারণ কি, এতদিন আমরা তো তাই জেনে আসছি, তাই শিখে আসছি, বই যা ছিল। তো এটাই ছিল কথা। দেখুন, আরো কিছু কথা, যারা আওয়ামী লীগ করুন, আসলে আওয়ামী লীগ করতে পারেন, কারণ বাংলাদেশ যে ডেমোক্রেটিক কান্ট্রি, বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, আপনার কথা বলার অধিকার আছে, আপনি যা কিছু কথা বলতে পারেন, বা আপনার দল করার অধিকার আছে, সেটা খারাপ দল থাকলেও সেটা করার অধিকার আছে আপনার, যেহেতু গণতান্ত্রিক দেশ। কিন্তু কিছু কিছু জিনিস, যেমন আমি কথা বললাম, হয়তো বা ভিডিও নিচে অনেকে গালি দিতে পারুন, কিন্তু আসলে তো আমি এটা মন করার কোনো কথা বলিনি। আপনি ইউটিউবে যান, আমি সব কথা বললাম, আপনি গুগলে যান, তারপরে এই বইগুলো পড়ুন, তারপরে যদি মনে হয় যে না তুই মিথ্যা কথা বলছিস, তোর সব তোর খবর আছে, তাহলে আপনি আমাকে গালি দিন, যা খুশি করুন, কিন্তু সম্পূর্ণ আগে দেখুন, আগে বুঝুন যে না আসলে সত কথা আসলে বলেছি কিনা। তো এটাই ছিল বলার। সকলে ভালো থাকবেন, নতুন দেশে সবাইকে শুভেচ্ছা, স্বাধীনতা শুভেচ্ছা। মুক্ত বাতাসে খুব ভালো লাগতেছে এখন, কারণ দেশ স্বাধীন হয়েছে। ততটুকু ছিল বলার। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।